আসসালামু আলাইকুম স্টুডেন্টস, সবাই অনেক ভালো আছো। এই প্রত্যাশায় তোমার সাথে আরেকটা ক্লাস করতে এসেছি। আজকে আমি আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা কারেকশন দিচ্ছি। গত ক্লাসে আমি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম। ভয়েস চেঞ্জ আলোচনা করার সময় প্যাসিভ ভয়েসের পরিচিতি বোঝানোর সময় আমি তোমাদের বাই স্লিপ অফ টাং বাই ফুট শব্দটি উচ্চারণ করেছিলাম। আসলে বাই ফুট বলতে কোনো ফ্রেজ হয় না, অন ফুট হয়। তো কারেকশনটা নিয়ে নেবেন। তো আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে ভয়েস চেঞ্জের যতটুকু অংশ বাকি ছিল অতটুকু অংশ আমরা আলোচনা করব। আমাদের গত ক্লাসে আমরা শুধুমাত্র আলোচনা করেছিলাম ইনডিফিনিট টেন্সের যে ভয়েস চেঞ্জগুলো এবং খুবই সিম্পল সেন্টেন্স যেগুলি, অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলি, সেই সব সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো কেমন হবে, শুধুমাত্র সেই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকে আলোচনা করব অন্য অন্য যে সেন্টেন্স প্যাটার্ন রয়েছে এবং অন্য অন্য যে টেন্সের স্ট্রাকচার বা প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্ন অনুযায়ী ভয়েস চেঞ্জ কেমন হবে, মানে অ্যাক্টিভ টু প্যাসিভ আর প্যাসিভ টু অ্যাক্টিভ কেমন হবে। সো একটু মন দিয়ে যদি শোনো, একটা নিউ মেথডে তুমি কোনো ধরনের টেন্সের স্ট্রাকচার বা কোনো ধরনের সেন্টেন্স স্ট্রাকচার মুখস্থ না করেই ভয়েস চেঞ্জ শিখতে পারবে। আমি আগের ক্লাসটা যদি একটু রিপিট করি, আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভয়েস চেঞ্জের প্রাথমিক ধারণা কীরকম, ভয়েস চেঞ্জ আমরা কীভাবে প্রাথমিক ধারণা পাই। প্রথম কথা হচ্ছে, যদি সেন্টেন্সে বি ভার্ব এবং পাস্ট পার্টিসিপল থাকে, আমরা সেটাকে প্যাসিভ ধরে নেব। বি ভার্ব এবং পাস্ট পার্টিসিপল থাকলে স্টুডেন্ট সেটাকে আমরা প্যাসিভ ধরে নেব। এবং আমরা এই প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় একটা ধারণা পেয়েছি, সেটা হচ্ছে আমরা 3টি স্টেপের মাধ্যমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। একটি হচ্ছে সেন্টেন্সটার সাবজেক্ট অবজেক্ট ইন্টারচেঞ্জ হবে। দ্বিতীয় হচ্ছে পরিবর্তিত সাবজেক্ট অনুযায়ী একটি বি ভার্ব হবে। তৃতীয় হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যদি অবজেক্ট থাকে তার পূর্বে বাই হবে। এই হচ্ছে আমাদের 3টা স্টেপ ছিল। স্টেপগুলো মনে রাখতে হবে, তুমি যেভাবেই করো না কেন স্টেপগুলো মনে রাখতে হবে। আমি একটু এখানে লিখে দিচ্ছি স্টুডেন্ট। ফার্স্ট স্টেপ, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইন্টারচেঞ্জ হবে। সেকেন্ড স্টেপ, বি ভার্ব বসবে। থার্ড স্টেপ, পিপি বসবে। অবজেক্ট থাকলে বাই বসবে। তো এই 3টা স্টেপ তোমাদেরকে মনে রাখতে হবে। এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম স্টুডেন্ট। আমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, যে অনেকেই কমেন্ট করেছো যে যদি কিনা আই সি হিম, এটাকে আমরা এই 3টে স্টেপে করতে যাই খুব সহজেই করা যায়। যেমন হিম চলে আসে হিতে, আই চলে আসে মিতে। আর যদি আমরা বি ভার্ব বসাই, হির সাথে বি ভার্ব বসে ইজ, এবং 3 নম্বরে বলা হয়েছে সি এর সিন হয় এবং বলা হয়েছে বাই বসে বাই হয়। এটা খুব সহজেই করা গেল, হি ইজ সিন বাই মি। কিন্তু সেন্টেন্সটা যদি বড় হয়, যদি কিনা লার্জ সেন্টেন্স হয়, যেসব সেন্টেন্স দেখে তোমরা সাধারণত গেট ফ্রাইটেন্ড ইন দ্য এক্সামিনেশন পেপার, সেই ক্ষেত্রে কেমন হবে? সেই ক্ষেত্রে আমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন জানতে হবে। এগুলি আসলে ভয়েস চেঞ্জের কোনো রোলস না, এগুলি বেসিক গ্রামারের রোলস। তোমাকে বেসিক গ্রামার আগে থেকে যেগুলো পড়ে আসছো, সেই ক্লাস 5 থেকে, ফ্রম ক্লাস 5 টু টুডে যে বেসিক গ্রামারগুলো পড়ে আসছো, সেই বেসিক গ্রামারেরই একটা অংশ সেগুলি ভয়েস চেঞ্জে কাজে লাগে। সুতরাং ভয়েস চেঞ্জের রোলস এই 3টাই, সাবজেক্ট অবজেক্ট ইন্টারচেঞ্জ হবে, বি ভার্ব বসবে, পাস্ট পার্টিসিপল এবং বাই বসবে। কিন্তু
আমাদের আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন জানতে হয়, সেটি হচ্ছে 1 নাম্বার লিখে রাখবে অ্যাডিশনাল ইনফরমেশনগুলি। সেটি হচ্ছে সেন্টেন্সটিতে যদি অবজেক্টের পরে কোনো প্রিপোজিশন ফ্রেজ মডিফায়ার থাকে, অবজেক্টের পরে যদি কোনো প্রিপোজিশন ফ্রেজ মডিফায়ার থাকে এবং কোনো অ্যাডভার্ব থাকে, এগুলিকে সাধারণত সেন্টেন্সের অ্যাডজাঙ্ক বলে। হোয়াট ইজ অ্যাডজাঙ্ক? What is adjunct? Adjunct is something which is not necessary to complete the sentence. You can make a complete meaning of the sentence without the adjunct. If you minus adjunct from the sentence, the meaning of the sentence will not be affected. এটাকে বলা হচ্ছে adjunct। তো এইরকম মডিফায়ার বা adjunct যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেগুলো বাদ দিয়ে ভয়েস চেঞ্জ করবে এবং সেগুলা বাদ দিয়ে ভয়েস চেঞ্জ করার পরে সেটা আবার সেন্টেন্সের শেষে লাগিয়ে দিবে। আমি একটি এক্সাম্পল রেখেছি এখানে, দেখো, হি পুটস দ্য বুক অন দ্য টেবিল। এটা যদিও ছোট সেন্টেন্সটা আরও বড় হইতে পারতো, হি পুটস দ্য বুক অন দ্য টেবিল জেনারেলি, বা জেনারেলি হি পুটস দ্য বুক অন দ্য টেবিল, এরকম থাকতে পারতো। তো এরকম আমরা এখানে একটি উচ্ছিষ্ট অংশ রেখেছি, সেটা হচ্ছে অন দ্য টেবিল। দেখো, অবজেক্টের পরে প্রিপোজিশন ফ্রেজ দিয়ে এখানে মডিফাই করা হয়েছে, একটি প্রিপোজিশন ফ্রেজ মডিফায়ার অন দ্য টেবিল। তো তুমি এটাকে কিভাবে ভয়েস চেঞ্জ করবে? তুমি ভয়েস চেঞ্জ করবে এই 3টা স্টেপ অনুসরণ করে স্টুডেন্টস। তুমি এই 3টা স্টেপের মধ্যে এই প্রিপোজিশন ফ্রেজের কথা কিছু বলা নাই, সুতরাং যেহেতু এই 3টে স্টেপের মধ্যে প্রিপোজিশন ফ্রেজের কথা কিছু বলা নাই, তুমি এই প্রিপোজিশন ফ্রেজ নিয়ে কোনো কাজ করবা না। তুমি কাজ করবা শুধুমাত্র হি পুটস দ্য বুক এই অংশটুকু নিয়ে। সেক্ষেত্রে তাহলে কি হচ্ছে, স্টেপ 1-এ বলা হয়েছে সাবজেক্ট এবং অবজেক্ট পরস্পর ইন্টারচেঞ্জ হয়, আমরা ইন্টারচেঞ্জ করব সেক্ষেত্রে দ্য বুক আর হি এর জন্য হচ্ছে, আমি একটু বাঁকা করে লিখি, হিম, তাই না? তাহলে দ্য বুক আর হিম আমরা নিলাম স্টেপ 1-এ। স্টেপ 2-তে বলা হয়েছিল একটি বি ভার্ব বসবে, টেন্সড, যে এটা পুটস প্রেজেন্ট নাকি পাস্ট, মানে কনজুগেশন। আই এম নট টকিং অ্যাবাউট টেন্স, আই এম টকিং অ্যাবাউট দ্য ফর্মস অফ ভার্ব, আই মিন কনজুগেশন, যে ভার্বগুলো আমরা 1 ডে 1 ভাবে পড়িয়ে থাকি সাধারণত ক্লাসে। তো পুটের কনজুগেশন ক্ষেত্রে এইটাকে V1 না V2? এটা V1। তাহলে এইটা প্রেজেন্ট হলে আমরা এখানে ইজ ব্যবহার করব, কারণ ইজও প্রেজেন্ট। এবং 3 নাম্বার বলা হয়েছে পাস্ট পার্টিসিপল বসবে, পুটের পাস্ট পার্টিসিপল পুট এবং বাই বসবে। তাহলে দ্য বুক ইজ পুট বাই হিম, পেয়ে গেলাম আমরা দ্য বুক ইজ পুট বাই হিম। তো এই ক্ষেত্রে এই অন দ্য টেবিল, এটা হচ্ছে অ্যাডজাঙ্ক। এটা কি করব? এটাকে তুমি অন দ্য টেবিল এই অ্যাডজাঙ্ক শেষেই লাগিয়ে রাখবে। কি হলো সেন্টেন্সে? দ্য বুক ইজ পুট বাই হিম অন দ্য টেবিল। আমরা কিন্তু এরকম আরো অনেক কিছু থাকতে পারে। সাধারণত সেন্টেন্সের মূল অংশ হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই মূল অংশের পরে সেন্টেন্সে আরো অনেক বাড়তি অনেক কিছু থাকতে পারে। ডোন্ট ওয়ারি ইফ ইউ হ্যাভ সামথিং ইন দ্য কোয়েশ্চেন পেপার আফটার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তুমি ওটাকে জাস্ট বাদ দিয়ে ভয়েস চেঞ্জটা করে পরে ওটাকে বসিয়ে দিবে, সেন্টেন্স যত বড়ই হোক না কেন। এটা একটা গেল। এখন তোমার অনেক সময় প্রশ্ন থাকে, স্যার সেন্টেন্সের মধ্যে ডাবল অবজেক্ট থাকে, ডাবল অবজেক্ট থাকলে কি করবো? সেন্টেন্সের মধ্যে ডাবল অবজেক্ট থাকলে একটি অবজেক্টকে বলে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, বলে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এই ঝামেলায় তোমার যাওয়ার দরকার নেই। সহজ কথা হচ্ছে 99% ক্ষেত্রেই এটা হয়ে যাবে যদি কিনা ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট দুইটি অবজেক্ট সেন্টেন্সে থাকে। তুমি যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবে, তাহলে অপর অবজেক্টের অবস্থা কী হবে? চলো আমরা দেখি, একটি এক্সাম্পল দেখি। দেখো, yesterday gave him punishment। সেন্টেন্সটি সুন্দর হয় হচ্ছে আই পানিশড হিম ফর নাথিং, বাট আমি তোমাদের
একটি ইফেক্ট তৈরি করার জন্য এই সেন্টেন্সটাই লিখলাম। ইয়েস্টারডে আই গেভ হিম পানিশমেন্ট ফর নাথিং। স্টুডেন্টস, এই সেন্টেন্সটি মোটামুটি বড়। প্রথমে চলো আমরা সেন্টেন্সটিকে ছেটে কেটে একটু ট্রিম করে নিই। কিভাবে ট্রিম করব? আমরা অ্যাডজাঙ্ক এবং প্রিপোজিশন ফ্রেজ বাদ দেই। ফর নাথিং বাদ দিব, অ্যাডজাঙ্ক বাদ দিব মানে হচ্ছে বাদ দিয়ে আমরা করব, কিন্তু আমরা কিন্তু পরে এগুলি ইউজ করবো আবার। তাহলে সেন্টেন্স থাকে হচ্ছে আই গেভ হিম পানিশমেন্ট। খেয়াল করো, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সে আরেকটা প্রবলেম দেখা দিয়েছে, সেটি হচ্ছে হিম এবং পানিশমেন্ট এখানে দুইটি অবজেক্ট, তাই না? হিম এবং পানিশমেন্ট এখানে দুইটি অবজেক্ট। তুমি এখানে একটি ডাইরেক্ট অবজেক্ট এবং একটি ইনডাইরেক্ট অবজেক্ট, এই যে কোনো একটি অবজেক্টকে সবচেয়ে ভালো হয় হচ্ছে সবসময় যদি কিন্তু তুমি ডাইরেক্ট অবজেক্ট নাও। না, তুমি ডাইরেক্ট অবজেক্ট নিলেই যে হবে আর ইনডাইরেক্ট অবজেক্ট নিলে হবে না তা কিন্তু না, তুমি যে কোনো একটি অবজেক্ট নিলেই হবে। তো আমরা যদি এটাকে করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ধরো আমি পানিশমেন্ট নিয়েই করলাম, তাহলে কি হচ্ছে ইয়েস্টারডে কিন্তু অ্যাডজাঙ্ক, আমরা ইয়েস্টারডে ইউজ করব না, আমরা শুধু এতটুকু করব পানিশমেন্ট গেভ V2 আই মিন পাস্ট। তাহলে ইজ দিলে কি মিলবে এর সাথে? আম গাছে কাঁঠাল হয়, এটা একটা আম গাছ, তুমি যদি ইজ দাও এটা কাঁঠাল গাছ হয়ে যাবে। সেই ক্ষেত্রে তুমি এখানে দিবে হচ্ছে ইজের পাস্ট কি ওয়াজ। তাহলে পানিশমেন্ট ওয়াজ, গিভের পাস্ট পার্টিসিপল V3। এখানে বলা হচ্ছে দেখো স্টেপ 2 স্টেপ 1 স্টেপ 2 এবং V3 তে বলা হয়েছে গিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। V3 স্টেপ 3 স্টেপ 1 স্টেপ 3। ওই স্টেপ 3 তে আরেকটা কথা বলা হচ্ছে বাই ইউজ হবে যদি কিনা অবজেক্ট থাকে, তাহলে অবজেক্টটা হচ্ছে মি, বাই মি। এখন তোমার প্রশ্ন হচ্ছে, তুমি এখানে দুইটি অবজেক্ট ছিল, একটি হচ্ছে হিম আর একটি হচ্ছে পানিশমেন্ট। তুমি পানিশমেন্টকে সামনে নিয়ে গিয়েছো, তাহলে হিমের অবস্থা কি হবে? আমরা এইখানে যে তিনটা স্টেপের আলোচনা করেছি, এইখানে কোথাও ডাবল অবজেক্টের আলোচনা করা হয় নাই। সেই ক্ষেত্রে এই আরেকটা অবজেক্টে কি হবে? যেহেতু আলোচনা করা হয় নাই, তোমার এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নাই। এইটা যেখানে ছিল ওখানে বসায় রাখো। এটা কোথায় ছিল স্টুডেন্ট? এই গিভের অবজেক্ট হিসেবে ছিল না? তুমি গিভের অবজেক্ট হিসেবে এটাকে বসায় রাখো, তোমার এটাকে নাড়াচাড়া করার দরকার নাই। এটা নিয়ে আমি কিছু বলি নাই, সুতরাং এটাকে তুমি এখানে বসিয়ে রাখবে। তাহলে আর হলে মুদ্রা কথা যেটা, সেটা হচ্ছে যদি কিনা এরকম দুইটি অবজেক্ট থাকে, একটি অবজেক্টকে তুমি নিয়ে আসবে, একটি অবজেক্টকে তুমি গিভ থেকে ছুটিয়ে নিয়ে আসবে সাবজেক্ট হিসেবে। আরেকটি অবজেক্টের অবস্থা কি হলো বলতো? এক অবজেক্টকে তুমি নিয়ে আসলে এটা এখান থেকে মুছে গেল, কিন্তু আরেকটা অবজেক্ট গিভের সাথেই থেকে গেল, সুতরাং তুমিও রেখে দিবে। কি হলো তাহলে সেন্টেন্সটি? পানিশমেন্ট ওয়াজ গিভেন হিম বাই মি, হয়ে গেল সেন্টেন্স। এইবার সেন্টেন্সে কিছু অ্যাডজাঙ্ক রয়েছে, সেগুলো হচ্ছে ফর নাথিং, আরটি হচ্ছে ইয়েস্টারডে। দেখো আমরা কিন্তু সেন্টেন্সটি বড় করে করেছিলাম, ছোট সেন্টেন্স বানিয়ে করেছিলাম, সেন্টেন্সটি পরবর্তীতে আবার বড় হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়। একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে প্রিপোজিশনের অংশ যদি আমরা বাদ দিয়ে সবসময় করি, তাহলে সামটাইমস উই মে ফল ইন ট্রাবল, বিকজ দেয়ার আর সো মেনি প্রিপোজিশন ফ্রেজ অর সো মেনি প্রিপোজিশন ওয়ার্ডস হু আর অ্যাকচুয়ালি ইউজড অ্যাজ ভার্বাল ফ্রেজ। যেমন ধরো গিভ আপ, হোয়াট ইজ দ্য মিনিং অফ গিভ আপ? হি গিভস আপ সিগারেট, হি গিভস আপ cigarette. What's the meaning of give up? Give up. তুমি যদি সেন্টেন্স বানাও এটাকে খেয়াল করো একটু, he gives up smoking. হ্যাঁ, তুমি যদি এটাকে করতে যাও, এখন তোমার কাছে মনে আসবে যে আপ তো একটা প্রিপোজিশন, তো স্যার যেহেতু বলছে আপ থেকে বাদ যাবে। তুমি নিশ্চয়ই জানো গিভ এবং আপ দুইটি মিলে একটি ভার্ব তৈরি হয়, সুতরাং গিভ অ্যান্ড আপ, the both words are a single verb, so this is the verb and this is the object. I said you, if you get any preposition phrase after object, then you will only minus that. But this preposition phrase is not after object. Rather, this preposition phrase is actually a verb phrase. It's not a preposition phrase.
সো এই ক্ষেত্রে স্মোকিং ইজ গিভেন আপ বাই হিম, হয়তো আশা করি বুঝতে পেরেছ। গেল আমাদের 2টি পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট যেটি কিনা সবচাইতে ক্রিশাল এবং খুবই ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি, আই রিপিট, আমি এখন যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দ্য মেথড মেড বাই ইমু অফ দিস ভয়েস চেঞ্জ। সেটি হচ্ছে we will avoid every kinds of tense. We don't know tense. So, how can we change voice? We don't know tense, we don't know any sentence pattern. How can we change voice? সেই ক্ষেত্রে আমরা এখন যে রুলসটি আলোচনা করব, that is the most important. You need to apprehend this very carefully. খেয়াল করো, আমি আশা করি তোমরা সেই ক্লাস 5 থেকে কিছু গ্রামারের বেসিক রুলস শিখে এসেছ, যেগুলির মধ্যে একটি হচ্ছে অন্যতম অক্সিলারি ভার্ব। অ্যান্ড অক্সিলারি ভার্ব আই নো অল অফ মাই স্টুডেন্টস ইন ইকবাল সিদ্দিকী কলেজ খুব ভালো করে এই অক্সিলারি ভার্বগুলি জানো, ক্লাসে আমরা অনেক পড়িয়েছি। তো অক্সিলারি ভার্বের কিছু বেসিক গ্রামার রয়েছে যেগুলি কিনা সারা জীবন সব গ্রামারে, সব রকমের গ্রামারে সবসময়ই ব্যবহার হয়। সেগুলি ভয়েসের রুলস না স্টুডেন্ট, বাট আই হ্যাভ টু ডিসকাস দিস বিকজ ইটস রিলেটেড টু ভয়েস অ্যান্ড বিকজ দ্যাট তুমি মাঝে মাঝে এটা ভুলে গিয়েছো, আমি তোমাকে মনে করে দেওয়ার জন্য এটা এখানে আলোচনা করতেছি। বাট ইট ইজ নট এ ম্যাটার অফ ডিসকাশন অফ ভয়েস চেঞ্জ। সেটা কি? সেটা হচ্ছে এই যে টু হ্যাভ ভার্বের রুল হয়। টু হ্যাভ ভার্বের পরে সবসময় কি হয়? রাইট। এবং মোডাল ভার্বের পরে সবসময় V1 হয়, তাই না? V1 হয় মোডাল ভার্বে। অনেকে বলে মোডাল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হয়, এটা কিন্তু ভুল, জানো। মোডাল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হয় না স্টুডেন্টস, মোডাল ভার্বের পরে V1 হয়, বিকজ প্রেজেন্ট ফর্ম দুইটা, একটা এস ফর্ম আর একটা হচ্ছে মেইন ফর্ম। যেমন ধরো আই উইল গো, শি উইল কামস টু কলেজ, কি হবে? নিশ্চয়ই হবে না, তাই না? সুতরাং শি উইল কাম টু কলেজ, সুতরাং উইলের পরে কাম হবে, V1 হবে। এনিওয়ে, আমাদের মূল আলোচনায় চলে যাই, সেটা হচ্ছে হ্যাভ ভার্বের পরে পাস্ট পার্টিসিপল হয় এবং মোডালের পরে V1 হয়। তো আমি টেন্স জানি না, আমি সাম বেসিক গ্রামার জানি, ক্লাস 5-6 যে গ্রামার আমি পড়ে এসেছি সেগুলো জানি। এখন তুমি আমাকে বলতে পারো স্যার টেন্সে তো পড়েছি, স্যারেরা আমাদের জোর করে টেন্স পড়াচ্ছে, বলছে টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর ইংলিশ। আই ডোন্ট নো, আমি টেন্স পারি না, তারপরে আমি মোটামুটি ইংলিশ পারি, কি মনে করো? তো যেটা বলছিলাম সেটা হচ্ছে টেন্স কি, তাহলে তুমি বলতে পারো যে টেন্স তো আমি পড়েছি। হ্যাঁ, তুমি টেন্স পড়েছো। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী ক্লাস 12 পর্যন্ত পড়া অবধি তুমি মোটামুটি 14 ক্লাস অতিক্রম করেছো। 14 ক্লাসে তুমি 28 বার টেন্সের স্ট্রাকচারগুলি মুখস্থ করেছো অ্যান্ড মোটামুটি 28 দুগুণে 56 বার তুমি ভুলেছো সেগুলি। সো এই আমার মাথা থেকে বের করে দেবে। তাইলে আমরা শুধুমাত্র এই বেসিক গ্রামারগুলো মনে রাখবো, কারণ এগুলো আমাদের রাইট ফর্মস অফ ভার্বেও কাজে লাগে, তাই না? রাইট ফর্মস অফ ভার্বে কাজে লাগে, প্রায় সব গ্রামারে এগুলি কাজে লাগে, ন্যারেশনে কাজে লাগে, কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগে, ইন এভরিওয়্যার, বিকজ ইটস বেসিক গ্রামার। চলে যায় মূল আলোচনা। আমি যদিও টেন্স বলেছি পারি না, টিচার যেহেতু একটা সেন্টেন্স লেখি হুইচ ক্লেম ট্রেন্স, একটা সেন্টেন্স লেখা যাক। আই হ্যাভ টেকেন দিস risk for the sake of my I have taken this risk for the sake of my future তো সেন্টেন্সটা কিন্তু এটা মোটামুটি বড়, তাই না? আমরা এটাকে ভয়েস চেঞ্জ করবো, প্যাসিভ করবো এটাকে আমরা। মোটামুটি বড় সেন্টেন্স তো কি হয়েছে, আমরা প্রথমে সেন্টেন্সকে ট্রিম করা শিখেছি, তাই না? সেন্টেন্সটাকে আমরা ছোট করা শিখেছি। ছোট করি আমরা সেন্টেন্সটা যদি আমরা ছোট করি, এখান থেকে ছোট হয়ে যায়, তাই না? যে প্রিপোজিশন ফ্রেজ এখান থেকে ছোট হয়েছে, এখান থেকে বাদ দিয়ে দেবো, সেন্টেন্স দেখা ছোট হয়ে গেছে। কি হয়েছে? আই হ্যাভ টেকেন দিস রিস্ক, একদম সিম্পল একটা সেন্টেন্স, তাই না? আই হ্যাভ টেকেন দিস রিস্ক, এটাকে আমরা ভয়েস চেঞ্জ করি। স্টেপ 1 অনুযায়ী আমরা দিস রিস্ককে আমরা আনবো সামনে,
দিস রিস্ক। স্টেপ 2 অনুযায়ী আমরা আইকে নিব হচ্ছে মিতে, এবং আমি আগেই বলেছিলাম যদি কিনা সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে অবজেক্টের পূর্বে একটি বাই হবে। সবসময় কিন্তু বাই হবে না, আমরা প্রাথমিক ধারণা হিসেবে ধরে নিই বাই হবে, বাই হবে। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2তে বলা হয়েছিল স্টেপ বলা হচ্ছে বি ভার্ব বসবে। বি ভার্ব ইজ আ কাইন্ড অফ অক্সিলারি ভার্ব, সামটাইমস ইট ইজ ইউজড অ্যাজ আ মেইন ভার্ব, বাট জেনারেলি এটা অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব আমি বি ভার্ব বসাবো, দিস রিস্ক। দিস রিস্কের সাথে বসে হচ্ছে ইজ, তাই না স্টুডেন্ট? অবভিয়াসলি ইজ বসে। তো সেন্টেন্স হলো যে দিস রিস্ক ইজ বাই মি। এবার এখানে কিছু ঝামেলা আছে। এবার তোমাকে 3 নম্বর কাজটা করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে। কি বসাইতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল। এই তুমি ঝামেলাতে ঢুকে গিয়েছো। এখানে যে ঝামেলাটাই আমরা পড়েছি সেটা হচ্ছে এখানে got 2 verbs, have and taken, 1 and 2। আমরা তাহলে কোন ভার্বটা নিব? আমরা এখানে একটি সাহায্যকারী ভার্ব কোথায় বসে? কোনোদিন কোনো সেন্টেন্সে দেখছো সাহায্যকারী ভার্ব সেন্টেন্সের অবজেক্টে বসেছে? কোনোদিন কোনো সেন্টেন্সে দেখেছো সেন্টেন্সে হ্যাভ টেকেনের বদলে টেকেন হ্যাভ হয়েছে, ইজ গোয়িং এর বদলে গোয়িং ইজ হয়েছে, শ্যাল গো এর বদলে গো শ্যাল হয়েছে? হয়েছে? কখনো হয় না। এটা আমাদের কমন সেন্সের ব্যাপার। কি কমন সেন্সের ব্যাপার? কমন সেন্স বুঝলাম স্যার। তাহলে বিষয়টা হচ্ছে অক্সিলারি ভার্ব সব সময় সাবজেক্টের সাথে বসে। অক্সিলারি ভার্ব সবসময়ই সাবজেক্টের সাথে বসে। কিছু তিনি যেমন এর সাথে সবসময় বি বসে, কখনো কখনো বসেও না। আচ্ছা, তো এরকম সাবজেক্টের সাথে বসে। এর কি সাবজেক্টের সাথে বসে? অক্সিলারি ভার্ব। সুতরাং তুমি যদি এই হ্যাভটাকে এই ইজের পরে নিয়ে বসাও সেন্টেন্স কিন্তু হবে না, ইজ হ্যাভ হয় না। সুতরাং এইখানকার তাহলে টেকনিকটা কি? এখানকার টেকনিক হচ্ছে তুমি এই 3টি স্টেপে ভয়েস চেঞ্জ করবে, নো প্রবলেম, এই 3টি স্টেপেই। এবং এই পারফেক্ট সেন্টেন্সটিকেও তুমি এই 3টা স্টেপেই ভয়েস চেঞ্জ করবে। কিন্তু সাথে তুমি একটি বেসিক গ্রামারের মনে রাখবে, সেটা হচ্ছে যদি সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে, যেমন আমরা আগে যেগুলো আলোচনা করেছি সেগুলো কোনোটার মধ্যে সাহায্যকারী ভার্ব ছিল না। এখানে নতুন টেকনিক হচ্ছে যদি সেন্টেন্সটিতে কোনো সাহায্যকারী ভার্ব থাকে, সাহায্যকারী ভার্বটিকে আগে সাবজেক্টের পরে দিয়ে তারপরে তুমি 2 নম্বর স্টেপ পূরণ করবে। আমি আর বলতেছি, তাহলে রুলসটা কী হবে? যদি সেন্টেন্সটিতে সাহায্যকারী ভার্ব থাকে, সাহায্যকারী ভার্বটিকে সাবজেক্টের পরে আগে ইউজ করে তারপরে তুমি বি ভার্ব ব্যবহার করবে। তুমি অথবা এইভাবে লিখতে পারো যে সেন্টেন্সটি 3টি স্টেপে আমরা করব, কিন্তু সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার্ব থাকে, সাহায্যকারী ভার্বের ফর্মের পরিবর্তন হতেও পারে কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এটাই লেখা যে সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকলে ফর্মের পরিবর্তন হতেও পারে কিন্তু অবস্থানের পরিবর্তন হবে না। তো এই ক্ষেত্রে দ্য রিস্ক আমরা নিলাম, যদি অবস্থানের পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে হ্যাভের জায়গায় হবে হচ্ছে এইখানে দ্য রিস্ক হ্যাজ ইজ, তারপরে তাহলে ইজ হয়ে গেল আমাদের এখানে। তাহলে আমাদের এখানে ফার্স্ট স্টেপ কি ছিল? দ্য রিস্ক, স্টেপ 1। সেকেন্ড স্টেপ কি ছিল? এটা তো ফার্স্ট স্টেপই, স্টেপ 1। এই দেখো সাবজেক্ট এবং অবজেক্ট ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ বলা হয়েছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, হয়েছে এটা স্টেপ 2। থার্ড স্টেপে বলা হয়েছে, সেকেন্ড স্টেপে বলা হয়েছিল বি ভার্ব বসবে, এবং থার্ড স্টেপে বলা হয়েছিল মূল ভার্ব থাকলে তার V3 বসবে। এই দেখো মজার কথা, আমি কত ভালো তোমাদের জন্য V3 আগে দিয়ে রেখেছি। তো টেকেন আমরা এখানে দিয়ে নিলাম V3, মানে হচ্ছে স্টেপ 3। দেখো এই যে স্টেপ 3, এবং যদি বাই থাকে বাই বলা হয়েছিল, অবজেক্ট থাকলে বাই বলবে। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ হয়ে গেল, দিস রিস্ক হ্যাজ ইজ টেকেন বাই
কি মনে হচ্ছে সেন্টেন্স হয়েছে? দ্য রিস্ক হ্যাজ ইজ টেকেন বাই মি। কি মনে হচ্ছে হয়েছে বলো তো? তোমাদের এই সেন্টেন্সে কি একটু কর্কশ শোনাচ্ছে না? কেমন যেন তোমাদের কাছে মনে হচ্ছে ইট ইজ ইনকারেক্ট? হ্যাঁ, আমি জানি তোমাদের কাছে মনে হচ্ছে। ইউ আর এভরিবডি গুড স্টুডেন্ট, আই নো। সো এখানে কি কারণে কর্কশ শোনাচ্ছে সেন্টেন্সটা? বিকজ এভরিবডি ক্যান অ্যাপ্রিহেন্ড দ্যাট হ্যাজ ইজ আবার কেমন কথা হয় স্যার? আরে ভাই, ভয়েস চেঞ্জের রুলস অনুযায়ী আমি যে স্টেপ দিয়েছি সেই স্টেপ অনুযায়ী এখানে তো ইজি হয়। আমাদের স্টেপগুলো দেখো, স্টেপগুলো হচ্ছে স্টেপ 1 এবং বি ভার্ব স্টেপ 2 এবং স্টেপ 3। আমাদের ভুল হয়েছে কি? ঠিকই তো আছে। এবং স্টেপ 1 দিস রিস্কের সাথে তো ইজি বসার কথা, তো আমাদের সব কিছু ঠিকই আছে। এবং তোমার একটা প্রশ্ন আসতে পারে, তাহলে হ্যাজ কি আসলো? হ্যাজ কিন্তু আমাদের কোনো স্টেপ না স্টুডেন্টস। এই হ্যাজ সেন্টেন্সে আগে থেকেই ছিল। দেখো এই যে এটা আগে থেকে এখানে ছিল, আমরা এর জন্য এখানে বসিয়েছি। এটা আমাদের কোনো কাজ না, এটা আমাদের তিন কাজের মধ্যে পড়ে না, এটা আগে থেকে ছিল, এই জন্য আমাদের বসাইতে হয়েছে। আর আমরা বসাইছি হ্যাজ, আর হ্যাজের পরে ভাগ্যক্রমে হ্যাজের পরে চলে আসছে ইজ। তাহলে সেন্টেন্সটা কি হয়েছে? হ্যাজ মানে হচ্ছে টু হ্যাভ ভার্ব প্লাস ভার্বের V3। তাহলে টু হ্যাভ ভার্ব হ্যাজ একটা, আর ইজের V3 কি হয়? ইজের V3, ইয়েস ইউ আর রাইট, ইজের V3 বিন। সেই ক্ষেত্রে এখানে বিন হয়। তাহলে কি হলো সেন্টেন্সটা? দ্য রিস্ক হ্যাজ বিন টেকেন বাই মি। এর জন্য এখানে হ্যাজ বিন হয়। আর তুমি সারা জীবন মুখস্থ করে গেছো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ বিং, পাস্ট কন্টিনিউয়াস এম বিং, কত কিছুর ঝামেলা, দরকার নেই। তুমি এতটুকু একটু ভালো করে বুঝবে, না বুঝলে ইউ ক্যান মেক মি কল, আই উইল ফিল প্রিভিলেজড ইফ ইউ কল মি টু মেক ইউর সেলফ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ম্যাটার। ওকে, আই উইল ওয়েটিং ফর ইউর কল। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারলে দি রিস্ক হ্যাজ বিন টেকেন বাই মি। এবং কিছু বাড়তি অংশ ছিল এখানে, ফর দ্য সেক, ফর আমরা লাগিয়ে দিলাম বাড়তি অংশটা, ফর দ্য সেক অফ মাই ফিউচার। এটা ছিল দ্য রিস্ক হ্যাজ বিন টেকেন বাই মি ফর দ্য সেক অফ মাই ফিউচার। দেখো আমি কিন্তু এখানে আমি যেটা এখানে বলছিলাম সেটা হচ্ছে, সরি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তো এইটা যদি কিনা আমি যদি অন্য একটি টেন্স নিয়ে আলোচনা করি, অন্য একটি টেন্স নিয়ে, যেমন ধরো হেনা ক্যান রাইট ইট। হেনা ক্যান রাইট ইট, আমরা এইটাকে ভয়েস চেঞ্জ করবো। এরপরে ধরো অ্যাডজান বড় বড় কোনো কিছু থাকলো আমরা বাদ দিয়ে দিব, আমরা বাদ দিয়ে তো আগেই জেনেছি। এটুক একটা সেন্টেন্স থাকলো হেনা ক্যান রাইট ইট, আমরা যদি এটাকে ভয়েস চেঞ্জ করি সেই ক্ষেত্রে আমরা ইন্টারচেঞ্জ করি, সাবজেক্ট অবজেক্ট আমরা ইন্টারচেঞ্জ করি। সেক্ষেত্রে ইট চলে আসলো এখানে এবং হেনা চলে আসলো এখানে। এবং আমরা জানি যদি কিনা হেনা চলে আসলো এখানে, এবং আমরা জানি যদি কিনা অবজেক্ট থাকে বাই হয়, গেল ফার্স্ট স্টেপ, স্টেপ 1। স্টেপ 2তে বলা হয়েছে বি ভার্ব বসবে, ইটের সাথে বি ভার্ব বসে ইজ, দিলাম আমি ইজ, এটা হচ্ছে স্টেপ 2। ও একটা কথা বলা হয়েছে যে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা দিয়ে রাখতে হবে আগে থেকে। তো আমি অক্সিলারি ভার্ব এখানে রয়েছে ক্যানকে আমরা দিয়ে নিলাম আগে থেকে, তাহলে হইল হচ্ছে ইট ক্যান ইজ। এবং মূল ভার্ব থাকলে তার পাস্ট পার্টিসিপল হবে বলা হয়েছিল, মূল ভার্ব থাকলে তার পাস্ট পার্টিসিপল হবে। তাহলে রাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটার্ন। এটা হচ্ছে স্টেপ 3। তাহলে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তাহলে কি হলো সেন্টেন্সটা? ইট ক্যান ইজ রিটেন বাই মি। আরে ক্যান ইজ কি সেন্টেন্স হয়? ইজ কি সেন্টেন্স মূল বি ভার্বের মেইন ফর্ম? ইজ কি বি ভার্বের মেইন ফর্ম? আমরা তো জানি মূল ভার্বের পরে ভার্বের মেইন ফর্ম হয়। আমি আগে লিখে রেখেছিলাম এখানে, খেয়াল করেছো তোমরা নিশ্চয়ই।
ক্যান একটি মোডাল ভার্ব, মোডালের পরে ভার্বের মেইন ফর্ম হয়। তো ইজের মেইন ফর্ম কি? ইজের মেইন ফর্ম বি স্টুডেন্ট, সেই ক্ষেত্রে এখানে বি হয়। তাহলে কি হলো? ইট ক্যান বি রিটেন বাই মি। খেয়াল করো সবগুলোর নিচে আমি স্টেপ স্টেপ দিয়ে দিয়েছি, স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3, কিন্তু ক্যান কোনো স্টেপ না। ক্যান আমাদের কোনো কাজ না, ক্যান এই সেন্টেন্সে আগে থেকেই ছিল, এই জন্য আমরা দিয়ে রেখেছি। এবং ক্যান যেহেতু আগে থেকে ছিল, আর ক্যানের পরে যেহেতু ইজ বসেছে, ইজটা ক্যানের চাপে পড়ে বি হয়ে গিয়েছে, এর জন্য এখানে ক্যান বি হয়, শ্যাল বি হয়, উইল বি হয়, মে বি হয় এবং এগুলি হয়। তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট বেসিকটা জানতে হবে। আমরা যতটুকু আলোচনা করেছি আশা করি এতটুকু থেকে তোমরা আরও কিছু জানতে পারবে ভয়েস টেন্স নিয়ে। এরপরে যদি আবার কখনো ক্লাসের সুযোগ হয়, ভার্চুয়াল ক্লাসে আমি একদম লাস্ট পোর্শনটি আলোচনা করব। তোমরা যতটুকু আজকে আলোচনা করলাম আমি এতটুকু থেকে টেন্সকে অ্যাভয়েড করে এবং বড় সেন্টেন্সকে ভয় জয় করে ভয়েস টেন্স করতে পারবে। সবাইকে অনেক শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা রইল অগ্রিম। ধন্যবাদ সবাইকে।